মোহনা দীর্ঘশ্বাস ফেলল, বেশি ভনিতা না করে সরাসরি বলল, তুই কি লরেনকে সাহায্য করছিস? প্রশ্ন শুনে এশা থমকে গেল। তার চোখে মুখে উপচে পড়ছে বিস্ময়। কি বলবে ভেবে পাচ্ছে না। মোহনার চোখ মুখের কঠোরতা দেখে আরও বেশি ঈশা হতভম্ব হচ্ছে। রাফাত সমান তালে চমকাচ্ছে। মোহনা ঢোক গিলল। আবারও সে ঈশাকে একই প্রশ্ন করল। চুপ করে আছিস কেন এশা? বল, তুই কি লরেনকে সাহায্য করছিস? ঈশা রাফাতের দিকে চাইল। সেও আশ্চর্য, বোকা বোকা চোখে মোহনার দিকে চেয়ে আছে। কি বলছিস এসব? ঈশা কেন লরেনকে সাহায্য করতে যাবে? মোহনা কাট কাট গলায় জবাব দিল, কেন সাহায্য করেছে সেটা ওই ভালো বলতে পারবে। এশা চুপ করে না থেকে জবাব দে, দয়া করে আর কিছু লুকাস না। এশা এদিক ওদিক চেয়ে নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করছে। ফাঁকা মস্তিষ্ক নিয়ে কিছুক্ষণ আবার মোহনার দিকে চেয়ে রইল। জবাব দেওয়ার মতো কোনো শব্দ সে খুঁজে পাচ্ছে না। হৃদস্পন্দনের ডিপ ডিপ শব্দ সে টের পাচ্ছে। মিথ্যে বললে বুকে ভয় জন্মে, তারও জন্মাচ্ছে, তাও সত্য বলার সাহস পাচ্ছে না। মোহনার শক্ত কঠিন চোখজোড়ার দিকে বেশিক্ষণ সে চেয়ে থাকতে পারল না। কেন যে কষ্ট পাচ্ছে সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জোরে নিঃশ্বাস নিল। গলার শর্ত আটকে আছে, কথা বলবে কি করে? মোহনা দাঁতের দাঁত চেপে বলল, কথা বল এশা। এশা টলমল চোখে কম্পিত স্বরে বলল, হ্যাঁ, আমি এতদিন লরেনকে সাহায্য করেছিলাম। মোহনা চোখের পলক ফেলতে ভুলে গেল। মস্তিষ্কের রক্ত সঞ্চালন যেন হুট করে মারাত্মক রকম ভাবে বেড়ে গেল তার। সে চোখ বুঝে বোঝার চেষ্টা করলো সে ঠিক শুনছে তো, না হয়তো ভুল শুনছে। তার ঈশা তার সাথে এমন করবে না। সে নিশ্চয়ই তাকে এত এত মিথ্যে বলবে না, এটা সম্ভবই না। মোহনা জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, তুই মিথ্যা বলছিস না? তুই এমন করিসনি, মজা করছিস তাই তো? ঈশা কেঁদে ফেলে, ফোপাতে ফোপাতে বলে, না, আমি এসব করেছি। লরেনকে প্রথম থেকে আমি সাহায্য করেছি। তোর বাড়ির ঠিকানা, তোর ফোন নাম্বার, ইনফ্যাক্ট তোর সমস্ত ইনফরমেশন আমি ওকে দিয়েছি। রাফাত বা ক্রুদ্ধ, সে নির্বাক হয়ে চেয়ে ঈশাকে দেখছে। যেন নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। ঈশা কেন এমন করবে? ও তো মোহনাকে তার নিজের মনের মতো ভালোবাসে। তাহলে মোহনা নিজেকে খুব শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মাথা কাজ করছে না তার। তার বন্ধু তার সাথে কেন এমন করলো? সে না তাকে ভালোবাসতো, তাহলে সে তাদের বন্ধুত্বকে কেন অপমান করলো? মোহনা শক্ত গলায় বলল, কেন করেছিস এসব? ঈশা কাঁদছে, কান্না থামিয়ে ঢোক গেলে বলল, ও তোকে ভালোবাসে। মোহনা আর নিজেকে আটকাতে না পেরে চেঁচিয়ে উঠল, ও আমায় ভালোবাসে আর তুই আমায় ভালোবাসতি না? এতদিন যাবৎ নিজের চোখে তুই দেখেছিস আমি কতটা ডিপ্রেস ছিলাম। এই একটা বিষয় নিয়ে আমি কতটা দুশ্চিন্তা করেছি, কত কিছু করে গেছি সেই মানুষটাকে ধরার জন্য, যে লরিনকে এত সব ইনফরমেশন দিয়েছে। এই সব কিছু নিজের চোখে দেখেও তুই এতদিন কি করে চুপ করেছিলি? একটুও তোর বিবেকে আটকালো না এসব করতে? কে হয় ওই ছেলে যে ওর ভালোবাসার কথা চিন্তা করতে গিয়ে তুই তোর বেস্ট ফ্রেন্ডের সাথে এমন করেছিস? বল, ওই ছেলে তোর কে হয়? ঈশা হাত দিয়ে মুখ ঢেকে কেঁদেই চলেছে। মোহনা ওর দুই হাত চেপে ধরে বলল, নাটক বন্ধ কর এশা। এতদিন তুই অনেক নাটক করেছিস, এখন আর তোর এসব নাটকে আমি ভুলবো না। তাকা আমার দিকে, তাকে সত্যি কথা বল। লরেন তোর কে হয়? কেন এসব করেছিস তুই? জবাব দে এশা। ঈশা নাক টেনে রাফাতের দিকে চাইল। রাফাতের চোখ মুখেও রাগ স্পষ্ট। এবার আরও বেশি কষ্ট হচ্ছে তার। এমন একটা দিন যে একদিন আসবে সেটা সে আগেই জানতো। সত্যকে সে কতদিন লুকিয়ে রাখবে? একদিন না একদিন সেটা ঠিকই সামনে আসবে। ঈশা নিজেকে কিছুটা ধাতস্থ করে অবশেষে বলতে আরম্ভ করলো, লরেন আমার কাজিন হয়। ওর বাবা সম্পর্কে আমার বড় মামা। মামা বিদেশ গিয়ে একজন বিদেশি মেয়েকে বিয়ে করেন, তবে ওনার সেই সম্পর্ক আমার নানা নানু কেউই কোনোদিন মেনে নেননি। তাই মামাও ওনার বউ নিয়ে কখনো দেশে আসেননি। তবে আমার মা বাবার সাথে মামার খুব ভালো সম্পর্ক ছিল। সব সময় মা বাবার সাথে মামার কথা হতো। একদিন নানা নানুকে না জানিয়ে আমাদের বাড়িতে এসে ঘুরেও গিয়েছিল। তখন লরিন নাকি খুব ছোট, আর আমার তখনও জন্ম হয়নি। সেই ছোট্ট লরিনের একটা ছবি আমার মা বাবার কাছে ছিল। সেটা দেখেই আমি প্রথম জেনেছিলাম আমার একটা বিদেশি মামাতো ভাই আছে। তারপর আস্তে আস্তে যখন আরো বড় হলাম
তখন একদিন শুনলাম আমার মামা মামি নাকি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। আর ওনাদের ছেলে লরিন এখন নাকি লরিনের আঙ্কেলের কাছে আছে। মা বাবা তখন চেষ্টা করেছিলেন লরিনকে দেশে আনার জন্য, কিন্তু লরিন তখন আমাদের কাউকে ভালো করে চিনতই না। ওর মা বাবার সুবাদে যতটুকু আগে চিনতো, তবে মা বাবা মারা যাওয়ার পর একেবারেই ভুলে যায়। তাই ওর সাথে আমরা আর কোনো যোগাযোগ করতে পারিনি। তবে ওর খোঁজ মা বাবা ওর আঙ্কেলের কাছ থেকে সব সময় নিতেন। আর তখনই কোনো একদিন ওর আঙ্কেলের কাছ থেকে ওর ফেসবুক আইডিটা আমি নিয়েছিলাম। আর ও যেহেতু দেশে আসতে চায় না, তাই ওকে দেশে আনার জন্যই আমি তোর ডিয়ারের সময় তোকে ওই আইডিয়াটা দিয়েছিলাম। কিন্তু আমি নিজেও ভাবতে পারিনি যে ও সত্যি সত্যি তোর জন্য দেশে চলে আসবে। আর ওর দেশে আসার খবর তোর আগে আমি ওর আঙ্কেলের কাছ থেকে পেয়ে যাই। তাই ওর সাথে আমি আগেই দেখা করি। তবে আমি যে ওর বোন হই সেই পরিচয় আমি কখনো ওকে দিইনি। ও আমার সাথে প্রথমে কথা বলতে চায়নি, তাই আমি তোর ঠিকানা আর পরিচয় দেওয়ার শর্তে ওর সাথে কথা বলেছিলাম। ও বাংলা ভাষা শিখেছিল ওর বাবার কাছ থেকে, আর বাকিটা এখানে আসার পর আমি ওকে শিখিয়েছিলাম। তবে জানিস তো, ও তোকে নিয়ে সত্যিই খুব সিরিয়াস। তাই আমি ওকে তোর কথা বলে বলে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম। প্রথমবারের মতো ও ওর বাবার বাড়িতে পা রেখেছিল, ওর দাদা দাদুকে দেখেছিল। তবে ও তাদের চিনতে পারেনি, বুঝতেও পারেনি এই মানুষগুলো তার কত আপন। এখন এখনো কেবল এই দেশে এখন ও কেবল এই দেশে পড়ে আছে তোর জন্য, নয়তো এই দেশেও কখনোই থাকতো না। ওর এই দেশের প্রতি কোনো মায়া নেই। স্বাভাবিকভাবেই ওর জন্ম কর্ম সব ওই দেশেই, তাই ওর এখানে মন টিকছে না। এখন ওকে এখানে শুধু তোর মায়া আটকে রেখেছে। আর আমার নানা নানু এখন চান ও যাতে এখানেই থাকে। ওনাদের ছোট ছেলের শেষ চিহ্ন যেন ওনাদের সাথেই থাকে। ছেলে হারিয়ে বৃদ্ধ মা বাবার এই একটাই দাবি, ছেলেকে দূরে সরিয়ে দিলেও ছেলের শেষ সম্পদটুকু নিজেদের কাছে আগলে রাখতে চান। আর তাই আমি লরিনকে তোর কথা বলে বলে এখানে রাখছি, না হয় ও আরো অনেক আগেই চলে যেত। আমি এসব কিছু করেছি শুধুমাত্র আমার অসুস্থ নানা নানুর কথা ভেবে। আমি ভুল করেছি, অন্যায় করেছি জানি। যদি পারিস ক্ষমা করে দিস। কথা শেষ করেই ঈশা দৌড়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। মোহনা এক দৃষ্টিতে চেয়ে রইল তার সেই যাবার পথের পানে। তার আড়ালে এত সব কিছু হয়ে গিয়েছে, অথচ সে কিছু জানেই না। এখন সব কিছু শুনে মাথা ঝিমঝিম করছে। এই জটিল সমস্যার সমাধান যে এত জটিল হবে সেটা সে ভাবেনি, ভেবেছিল অন্য কিছু। রহস্যময় লরেন যেন তার রহস্যের মায়াজালে তাকে আরও নিখুঁতভাবে আটকে ফেলেছে, অথচ সে পথ চেয়েও বেরিয়ে আসতে পারছে না। বিকেলটা আজ কেমন যেন বিষাদপূর্ণ, যেন চারিদিক একটু বেশি গুমোট হয়ে আছে। কেমন নিস্তব্ধ ক্লান্ত বিকেল। তেজহীন দিবাকর শান্ত হয়ে ঢলে আছে অন্তরিক্ষের পশ্চিমাকলে। সেও যেন আজ খুব চুপসে আছে। তেজ নেই উজ্জ্বলতা, যেন জীবনের সব প্রাণ সঞ্চার ফুরিয়ে এখন শেষের পথে। এত কিসের হাহাকার ওদের? প্রকৃতিও কি তবে মোহনার শোকে শোকাহত হতেও পারে? মানুষ মন বোঝে না, হয়তো প্রকৃতির প্রাণহীন বস্তুগুলো মানুষের চেয়ে ভালো মন বোঝে। মোহনা সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, অতীত মন নিয়ে বাইরে চেয়ে থাকে, যদি তার দৃশ্যপটে কোনো সুন্দর দৃশ্য পড়ে সেই আশায়। মাহিয়াও আজ খুব চুপচাপ। সচরাচর সে এতক্ষণ চুপ থাকার মেয়ে না, তবে আজ যেন কোনো কথা বলতেই তার ইচ্ছে করছে না। সারাক্ষণ বোনের সাথে ঝগড়া করলেও বোনের সামান্য মন খারাপ তার সহ্য হয় না। স্কুল থেকে এসেই তাই সে নিশ্চুপ হয়ে আছে। বেলকনিতে মোহনা অনেকক্ষণ ছিল। ঠিক মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গেই সে ভিতরে আসে। উজু করে একটা জায়নামাজ মাটিতে বিছিয়ে নামাজে দাঁড়ায়। মোহনা 5 ওয়াক্ত নামাজি না হলেও একবারে সে নামাজ পড়ে না তা না। যখন আল্লাহর বান্দাগুলোর উপর তার খুব অভিযোগ হয়, তখন চট করেই নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে নালিশ করতে বসে পড়ে। কষ্ট চেপে রাখলে তা বাড়ে, তাই সে জায়নামাজে বসে কেঁদে কেটে তার কষ্ট দূর করার চেষ্টা চালায়। মাহিয়া বিছানায় বসে বসে বোনের কান্না দেখছে।
মোহনা মোনাজাতে হাত তুলে কিছু বলছে আর কাঁদছে। তার সেই চোখের পানি দেখে মাহিয়ারও যেন কান্না পেয়ে যাচ্ছিল। তাই সে আর সেই রুমেই থাকলো না, বেলকনিতে চলে গেল। সেখানে গিয়ে আকাশের দিকে চেয়ে এক মনে বলল, আমার আপুর সব কষ্ট দূর করে দাও আল্লাহ, আপুকে আর কষ্ট দিও না। নামাজ শেষ করে মোহনা মাহিয়াকে ডাকে। অনেকক্ষণ পর মোহনার স্বর শুনতে পেরে যেন মাহিয়া তার প্রাণ ফিরে পায়। সে এক ছুটে বোনের কাছে যায়, খুশিতে উৎফুল্ল হয়ে বলে, কি হয়েছে আপু? কফি না চা খাবি? মাহিয়া দাঁত কেলিয়ে হেসে বলে। কফি? মোহনা তারপর কফি বানাতে যায় আর মাহিয়া তখন খুশিতে আত্মহারা। মোহনা কফি নিয়ে আগে মা বাবার রুমে যায়। ওনারা তখন কোনো বিষয় নিয়ে কথা বলছিলেন। মোহনাকে দেখে থেমে গিয়ে লায়লা বেগম বললেন, কিরে মোহনা, তোর চোখ মুখ এত ফোলা কেন? মোহনা হাসার চেষ্টা করে বলল, কই না তো। ফোলা কোথায় দেখলে তুমি? ঠিকই তো আছে। মোহনার বাবা বললেন। আচ্ছা মা, তুমি বসো এদিকে। মোহনা বাবার পাশে গিয়ে বসলো। তার বাবা এবার বললেন, তোমার এই সেমিস্টারের ফাইনাল কবে? এই তো বাবা, আর 1 মাস পর। আচ্ছা, আর তারপর তো আবার 1 মাসের বন্ধ, তাই না? জি। আসলে আমি আর তোমার আম্মু আমরা দুজনে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। মোহনা বিস্মিত সুরে বলল, কি সিদ্ধান্ত বাবা? বলবো, সময় এলে সব বলবো। আগে একটা কথা বলতো মা, আমরা তোমার উপর আস্থা রাখতে পারবো তো? আমাদের কিন্তু তোমাকে নিয়ে খুব গর্ব। তুমি সবসময় আমাদের গর্বটা ধরে রাখতে পারবে তো মা? কখনো আমাদের বিশ্বাসে আঘাত করবে না তো? আমরা কিন্তু তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি, আর আমরা চাই আমাদের সেই বিশ্বাস যেন একেবারে শেষ পর্যন্ত এভাবে টিকে থাকে। কোনোদিন এমন কিছু করো না যার জন্য মা বাবা কষ্ট পাবেন। বাবা মার বিশ্বাসে আঘাত লাগবে এমন কোনো কাজ করো না, কারণ একবার যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে কিন্তু হাজার চেষ্টা করলেও সেটা আর জোড়া লাগাতে পারবে না। তুমি ছোট নাও, আশা করছি আমি কি বলতে চাইছি তা বুঝতে পারছো। মোহনা নতমস্তকে মাথা নাড়ালো। মন বলছে কিছু একটা হয়তো হতে চলেছে, হয়তো মা বাবা তার অনুপস্থিতিতে কোনো গুরুতর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আর এখন তারা আশা রাখছেন যে মোহনা সব শোনার পর খুব সহজেই সব কিছু মেনে নেবে। মোহনা তার রুমে এসে দেখলো মাহিয়া তার ফোন দিয়ে যেন কার সাথে কথা বলছে। কফি ট্রেটা সাইডে রেখে সে মাহিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিস? খানিক চমকে মাহিয়া জবাব দিল, লরিন ভাইয়া। মোহনা মাহিয়ার কাছ থেকে ফোনটা নিয়ে নিজের কানে ধরল, কর্কশ স্বরে বলল, কল কেন করেছেন? ওপাশ থেকে লরিন ইতস্তত কণ্ঠে বলল। এশাকে ভুল বুঝো না মোহনা, ও আমার কথা শুনে এসব করেছে। মোহনা খুব ক্ষেপে গেল, বলল, আপনি কি এশার হয়ে সাফাই গাইতে কল দিয়েছেন? না তা না, আসলে ও দেখুন লরিন, আমাকে দয়া করে আর কিছু বোঝাতে আসবেন না। এখানে স্বার্থ আপনারও ছিল, এশারও ছিল, আর আপনাদের দুজনের স্বার্থের বলি হয়েছি আমি। এতদিন কত নাটক করেছেন দুজন, আর আমি কত বোকা, কত সহজেই আপনাদের বিশ্বাস করে গিয়েছি। যাকে জীবনে 1-2বার ধাক্কা না খেলে মানুষ চেনা যায় না। আমি আর এসব নিয়ে ভাববো না। তবে আপনার সাথে আমার লাস্ট কিছু কথা আছে। যদি কাল ফ্রি থাকেন তবে বিকেলে দেখা করবেন। এখন রাখছি। লরিন আর কিছু বলার সুযোগ পেল না। কল কেটে দিয়ে মোহনা জোরে জোরে নিঃশ্বাস নিল। সব ধোঁকা সহ্য করা গেল, বন্ধুত্বের ধোঁকা সহ্য করা যায় না। মোহনা ঢকঢক করে গরম কফিটাই গিলতে লাগলো। বুকের দহন যখন ওই তপ্ত গরম কফি দিয়ে ঠেকলো, তখন যেন তা আরও বেশি উত্তাল হয়ে উঠল। তাতেও বিন্দুমাত্র বিচলিত হলো না সে। কফি খাওয়া শেষ করে মাহিয়ার দিকে চেয়ে দেখল মেয়েটা কেমন অসহায়ভাবে তার দিকে তাকিয়ে আছে। মোহনা তা দেখে মুচকি হেসে বলল, ভয় পাস না, ঠিক আছি আমি। মাহিয়া কিছুটা স্বাভাবিক হয়ে বলল, এশা আপু এমন কেন করলো আপু? মোহনা ঢোক গিলে বলল, এসব কথা থাক, আগে বলতো আমাকে কিসে মানাবে, শাড়ি নাকি লেহেঙ্গা? মোহনার এই সময় এমন অপ্রাসঙ্গিক প্রশ্ন শুনে মাহিয়া কিছুটা অবাক হয়ে বলল, হঠাৎ শাড়ি আর লেহেঙ্গার কথা কোথা থেকে এলো? কোনো প্রোগ্রাম আছে নাকি? মোহনা হেসে বলল, আরে বাবা, আমার বিয়েতে আমাকে কি পরলে মানাবে সেটা বলছি। তোমার বিয়ে? তোমার কেন বিয়ে হতে যাবে? মাহিয়ার যেন মাথায় কিছুই ঢুকছে না। মোহনা হাসতে হাসতে বলল, আশ্চর্য, তুই এত অবাক হচ্ছিস কেন? আমি বড় হয়েছি, আমার বিয়ে হবে না? হবে, কিন্তু হুট করে আজকের বিয়ের কথা কেন বলছো? এর আগে কখনো তো বিয়ের নিয়ে কিছু বলনি। মোহনা নিঃশ্বাস ছাড়ল, বলল, মানুষের জীবনের সব কিছু হুট করেই হয়। প্ল্যান মাফিক কিছু করতে গেলেই ব্যাঘাত ঘটে। তার চেয়ে হুটহাট করেই সব হয়ে যাওয়া ভালো।
এখন এত না ভেবে বল, বিয়েতে কি পরবো, শাড়ি নাকি লেহেঙ্গা? পরদিন মোহনা ভার্সিটিতে গেল না। তার বাবার কপালের ব্যান্ডেজ খোলা হবে, সে সেই অজুহাত দেখিয়ে আজ বাসায় থেকে গেল। সকাল থেকেই রাফাত মোহনাকে অনেক কল করেছে, কিন্তু মোহনা তার কোনো কলই রিসিভ করেনি, আর করবে না বলেই পণ করেছে। রাফাতের এত কল সে রিসিভ করছিল না বলে অবশেষে রাফাত তাকে ছোট্ট একটা মেসেজ পাঠায়, যেখানে লেখা ছিল, দোস্ত অন্তত আমার কলটা তো রিসিভ কর। তবে মেসেজ দেখেও মোহনা রিপ্লাই করলো না। সে ফোন রেখে গোসলে চলে গেল। দুপুরে খেতে বসে মোহনার বাবা বললেন, আগামীকাল নাকি অরূপের বাড়িতে দাওয়াত আছে, তাই তারা সব পরিবারে কাল সেখানেই যাবেন। কিন্তু মোহনার যেতে ইচ্ছে করলো না। সে নরম গলায় বলল, বাবা আমি যাব না, আমার কালকে একটা সিটি আছে। কয়টার দিকে? মোহনা মিথ্যে বলল। ওই তো 3টার দিকে। ঠিক আছে, তাহলে 3টার পরেই যাব। বলল। মোহনা খুব হতাশ হয়ে পড়ল। মিথ্যে বলেও লাভের লাভ কিছুই হলো না। বিকেলের দিকে মাহিয়াকে নিয়ে মোহনা বেরিয়ে গেল লরেনের সাথে দেখা করতে। নির্দিষ্ট স্থানে গিয়ে দেখলো লরেন আগে থেকেই সেখানে উপস্থিত। লরেনকে দেখে মাহিয়া খুব খুশি হলো। লরেনের মুখেও হাসি ফুটলো তাকে দেখে, কিন্তু পরক্ষণে সেই হাসি বিলীন হয়ে গেল মোহনার ম্লান মুখ পানে চেয়ে। কিন্তু এসা তো আমাকে এসব কিছু বলেনি। মোহনা তপ্ত শ্বাস ছেড়ে বলল, ও কেন কিছু বলেনি তা আমি জানি না, তবে ও এইসব কিছু করেছে শুধুমাত্র আপনাকে এদেশে রাখার জন্য। এতদিন তো আপনি আপনার মায়ের দেশে ছিলেন, আর এখন না হয় বাবার দেশে থাকলেন। এই দেশেও আপনার অনেক প্রিয় মানুষ আছেন যারা আপনাকে ভালোবাসেন। আপনি চাইলেই তাদের সাথে থাকতে পারেন। আফটার অল আপনি তো তাদেরই রক্তের টানে এখান থেকেই যেতে পারেন, রক্তের টানে এখানেই থেকে যেতে পারেন। আর আপনার অসুস্থ দাদা দাদুও এমনটাই চান। এখন আপনি ভেবে দেখুন কি করবেন। লরিন এখানে থাকতে চায়, তবে সে জানতো না এখানেও তার এত ঘনিষ্ঠ এক পরিবার আছে। সে জানতো না ওই মানুষগুলো তাকে ভালোবাসে। তার কাছে ওই সম্পর্কগুলো ছিল অচেনা। সে তো এখানে কেবল মোহনার জন্য থাকতে চেয়েছিল, কিন্তু এখন তো তারও এখানে একটা থাকার জায়গা আছে, তারও পরিবার আছে। সে চাইলেই এখানে থাকতে পারে, আজীবন থাকতে পারে। কিন্তু এখানে থেকেও যদি সে মোহনাকে না পায়, তবে এই ধাক্কাতে কি লাভ? এই প্রশ্নের কোনো উত্তর লরেন খুঁজে পেল না। মোহনা এক দৃষ্টিতে চেয়ে আছে লরিনের পানে, তার উত্তরের আশায়। লরিন ম্লান সুরে বলল, হ্যাঁ আমি থাকবো, আমার পরিবারের কাছেই থেকেই যাব, কিন্তু তাও আমি তোমাকে পাবো না মোহনা। মোহনা চোখ সরিয়ে ফেলল। এত আক্ষেপ কেন ছেলেটা? মোহনাকে না পেলে কি তার জীবন বৃথা হয়ে যাবে? নিশ্চয়ই তা হবে না। পৃথিবীতে তো আর মেয়ের অভাব নেই। মোহনা ব্যথিত আরও সুন্দর মেয়ে আছে, সে চাইলেই অন্য একজনকে বিয়ে করে ফেলতে পারে। এই নিয়ে এত আক্ষেপের কি আছে? মোহনা শক্ত গলায় বলল। আমাকে না পেলে অন্য কাউকে বিয়ে করবেন, তাহলেই তো হয়। লরিন হতাশ কণ্ঠে বলল। অন্য কাউকে বিয়ে করলে কি আমি তোমাকে ভুলে যেতে পারবো? মোহনা লরিনের দিকে তাকালো। ছেলেটার চোখ দুটো চিকচিক করছে, বেদনা তার নেত্রকোণে স্পষ্ট। মায়া হচ্ছে, খুব মায়া। এত প্রেম কেউ কি করে উপেক্ষা করবে? এত স্বার্থপর কেউ কি করে হয়? মোহনা যে পারছে না। তার কাঠিন্য হৃদয়ও যে অকেজো হয়ে পড়েছে। দুর্বলতা গ্রাস করেছে তাকে। মোহনা চোখ বুজে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, আমার বাবা মা বোধহয় খুব শীঘ্রই আমার বিয়ে ঠিক করবেন, আর আমি কখনোই আমার বাবা মার বিরুদ্ধে যেতে পারবো না। যদি তারপরও আপনি আমাকেই চান, তবে বলবো সাহস থাকলে আমার বাবার সাথে কথা বলুন। প্রেম নয়, বাবাকে গিয়ে ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিন। যদি বাবা আপনার প্রস্তাবে রাজি হন, তবে আমারও কোনো আপত্তি থাকবে না। মোহনার কথা শুনে লরিন ভাষা হারিয়ে ফেলে। প্রথমে সে বিশ্বাসই করতে পারছিল না কিছু। মোহনা তাকে বিয়ের কথা বলতে বলেছে। আদৌ সে সত্যি সত্যি এসব শুনছে তো? এইটা আবার তার কোনো সুন্দর স্বপ্ন নয় তো? সে অনেকক্ষণ অবিশ্বাস্য চোখে মোহনার দিকে চেয়ে থাকে। মোহনা তা দেখে ভ্রু কুঁচকে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? বিয়ের কথা বলতে বলেছি, বলিনি যে এখনই বিয়ে করব। বাবা রাজি না হলে আমিও রাজি না। আর এই কথাটা মাথায় রেখে যা করার করবেন। লরিন যেন খুশিতে আত্মহারা। সে আপ্লুত হয়ে বলে, আমি যে কোনো মূল্যে তোমার বাবাকে রাজি করিয়ে ছাড়বো। মোহনা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আগে ঠকে ত বলতে শিখুন। ওটা থোমার না, তোমার। বলুন তোমার, নট থোমার। লরিন মোহনার মতো চেষ্টা করে বলল, তো তোমার। এতদিন ঠোমার ছিল, আর এখন
টোমার হয়ে গিয়েছে। আরে বাবা, সব পারেন, ঠ আর ত উচ্চারণ করতে পারেন না? তোমার তোমার, ঠোমার টোমার না। লরেন মাথা ঝাঁকিয়ে বলল। আচ্ছা আচ্ছা, তো তো তোমার তো হয়েছে? মোহনা হালকা হেসে বলল। হ্যাঁ হয়েছে। লরেন খুশি হয়ে পাল্টা জবাবে বলল। আমি তোমাকে ভালোবাসি। মোহনা নাক মুখ কুঁচকে বলল। থাক, আপনি যে পারেন সেটা জানি, আর উদাহরণ দিয়ে বোঝাতে হবে না। লরেন মোহনার কথা শুনে শব্দ করে হাসলো। মোহনা এবার উঠে দাঁড়ালো, লরেনকে উদ্দেশ্য করে বলল। ঠিক আছে, এখন তাহলে যাই, আল্লাহ হাফেজ। লরেন দাঁড়িয়ে বলল। আমি নামিয়ে দিয়ে আসি। না, আমরা যেতে পারবো। মোহনা কিছুটা এগিয়ে মাহিয়াকে ডাক দিল। সে এতক্ষণ একটা দোলনায় বসেছিল। মোহনার ডাক শুনে সে মোহনার কাছে এসে বলল। কথা শেষ? হ্যাঁ। মাহিয়া এবার লরেনের দিকে চেয়ে বলল। আপু আবার খুব বকেছে তাই না? লরেন হেসে বলল। না, এবার আর বকেনি। মাহিয়া বড় বড় চোখ করে বলল। সত্যি? মোহনা কপট রাগ দেখিয়ে বলল। তুই এমন ভাবে বলছিস যেন আমি সব সময় সবাইকে কেবল বকাবকি করি। না না, তুমি তো একদমই বকাবকি করো না, তুমি সবার থেকে খুব মিষ্টি করে কথা বলো, তাই না ভাইয়া? লরেন ঠোঁট চেপে হেসে বলল। হ্যাঁ, একদম তাই। মোহনা খুব বুঝছে ওকে নিয়ে যে ওরা মজা করছে, তাই ও নাক ফুলিয়ে বলল। আর ভ্যাটকাতে হবে না, বাসায় চল। আর আপনিও আপনার হোটেলে যান, আর কাল পারলে এশার সাথে কথা বলে আপনার দেশের বাড়িতে থাকার ব্যবস্থা করবেন। আসি এখন। আর তুমি এশার সাথে কথা বলবে না। মোহনা কিছুক্ষণ চুপ থেকে বলল। না। তারপর সে মাহিয়ার হাত ধরে সেখান থেকে চলে গেল। তারা চলে যাওয়ার পরপরই লরিন এশার নম্বরে কল করলো। এশা কল ধরার পর লরিন বলল। তুমি যে সম্পর্কে আমার বোন হও সেটা আগে কেন বলোনি এশা? পরদিন মোহনা ভার্সিটিতে গিয়ে দেখলো গেটের সামনে এশা দাঁড়ানো। সে এশাকে দেখেও না দেখার ভান করে ভিতরে যেতে লাগলো। তাকে দেখে এশা ছুটে এলো। মোহনা মোহনা বলে পেছন থেকে অনেক ডাকলো, কিন্তু মোহনা দাঁড়ালো না। মোহনাকে থামতে না দেখে এশা দৌড়ে এসে মোহনার হাত চেপে ধরলো। এবার মোহনা দাঁড়ালো, তাও এশার দিকে ফিরে চাইলো না। সামনের দিকে চেয়েই কাটকাট গলায় বলল। আমার হাত ছাড়। আমাকে একটু কথা বলার সুযোগ দে প্লিজ। এশার আকতিতে মোহনার মন গলল না, উল্টো সে আরও কঠোর সুরে বলল। হাত ছাড়তে বলছি, ক্লাসে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। এশা তার হাত ছেড়ে দিয়ে বলল। আচ্ছা ঠিক আছে, চল ক্লাসে গিয়ে কথা বলবো। মোহনা বড় বড় পা ফেলে ক্লাসে চলে গেল। এশাও তার পিছন পিছন এসেছে। এশা একটা ফাঁকা বেঞ্চে গিয়ে বসে, ভাবে মোহনাও তার পাশে বসবে, কিন্তু মোহনা গিয়ে আরেকটা মেয়ের পাশে বসে যায়। এটা দেখে এশার খুব খারাপ লাগে। সে ধীর পায়ে মোহনার বেঞ্চের দিকে গিয়ে নিরীহ সুরে বলল। আমার সাথে একটু কথা বলবি প্লিজ। মোহনা শুনেও যেন শুনল না। সে ব্যাগ থেকে একটা বই বের করে অযথাই বসে বসে তার পেজ উল্টাচ্ছিল। এশা দাঁড়িয়ে আছে ঠায়। মোহনার একটু উত্তরের আশায় মন তার ছটফট করছে। একটু পর সেখানে রাফাতও আসে। সে মোহনার কাছে গিয়ে বলে। কল ধরছিলে না কেন আমার? অ্যাটলিস্ট মেসেজের রিপ্লাই তো দিবি। মোহনা বইয়ের উপরে চোখ রেখে বলল। ইচ্ছে করেনি তাই। রাফাত বিরক্তি না করে দাঁড়িয়ে থাকা ঈশার দিকে চাইল। ঈশা অসহায় চোখে রাফাতের দিকে চেয়ে আছে। কাল থেকে রাফাতও ঈশার সাথে কোনো কথা বলেনি। ঈশার এমন ব্যবহারে রাফাতেরও খারাপ লেগেছে, তাই মনের কোণে একটা সুপ্ত রাগ তারও রয়ে গিয়েছে। ঈশা ঠোঁট উল্টে কাঁদো কাঁদো গলায় বলল। আমার সাথে কেউই কথা বলবি না? রাফাত রাগ দেখিয়ে বলল। কেন কথা বলবো? কথা বলার মতো অবস্থায় রেখেছিস তুই? কি করে এসব করতে পারলি তুই বল? ইচ্ছা করে মোহনাকে এত প্যারা দিলি, একটুও মায়া হয়নি তোর? লরেন তোর ভাই হলেও মোহনা তো তোর বোনেরই মতো ছিল। লরেনের কথা ভাবতে পারলি আর মোহনার কথা একটুও ভাবলি না? ভালোবাসা, এই তোর ভালোবাসা? 2 দিন পর তো দেখা যাবে নিজের কোনো এক স্বার্থের জন্য আমাকেও ঠকাতে 2বার ভাবলি না তুই? ঈশার খুব লাগলো কথাগুলো। চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। সেগুলো হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নাক টেনে বলল। এভাবে বলিস না প্লিজ, আমার কষ্ট হয়। আমাদেরও কষ্ট হয়েছিল। তুই এমন করবি দুঃস্বপ্নেও সেটা কেউ চিন্তাও করেনি, কিন্তু তুই এসব করার আগে একবারও ভাবিসনি, চিন্তা করিসনি সত্যিটা জানতে পারলে আমাদের কতটা খারাপ লাগবে? তুই যখন আমাদের কষ্টের কথা ভাবিসনি, তাহলে আমরা কেন তোর কষ্টের কথা ভাববো বল? ঈশা কিছু বলতে চাইছিল, তার আগে মোহনা রাফাতকে বলে উঠল।
তুই কেন ওর সাথে এইভাবে কথা বলছিস? ও যা করেছে আমার সাথে করেছে, তার বিনিময়ে তুই তোর গার্লফ্রেন্ডকে এইভাবে কথা শোনাতে পারিস না, এটা অন্যায়। যা তুই গিয়ে ওর পাশে বস। আর এসা, আমি ঠিক আছি, লরেনের সাথে আমার কথা হয়েছে, আমি ওকে সব বলেছি, আর ও খুব স্বাভাবিকভাবেই সবটা মেনে নিয়েছে। এই নিয়ে তুই আর চিন্তা করিস না। যা জায়গায় গিয়ে বস, স্যার চলে আসবেন। মুখে সব ঠিক আছে বললেও মনে যে মোহনার অশান্তি চলছে সেটা এশা ঠিকই বুঝতে পারছে। এত সহজে মোহনা তাকে ক্ষমা করবে না। ক্ষমা পাওয়ার জন্য তাকে অনেক বেশি কষ্ট করতে হবে। আপনার বাগান পছন্দ? না, মায়ের পছন্দ। এই পুরো বাগানটাই মায়ের। অরূপের কথা শুনে মোহনার মনে একটু বিষাদ এলো। মানুষের বাগান পছন্দ না হওয়াটা বড্ড বেমানান। মানুষ মাত্রই তো প্রকৃতি পূজারী হবে। তার প্রেম, মোহ, ভালোবাসা সব তো কেবল হবে প্রকৃতিকে নিয়েই। অথচ এই মানুষটা নাকি বাগান পছন্দ না। এত বিরস মানুষ কেমনে করে হয়? মোহনাকে কিছু ভাবতে দেখে অরূপ বলে। কি ভাবছো মোহনা? মোহনা হালকা হেসে বলল, না, কিছু না। আচ্ছা, আপনার রুমের ব্যালকনিটা এত বিশাল কেন? দেখে মনে হয় যেন এইটা আরেকটা রুম। ভেবেছি বিয়ের পর এখানেই আমার বাসর ঘর সাজাবো, তাই ইচ্ছে করেই বেলকনিটা বড় রেখেছি। মোহনা হতভম্ব হয়ে চাইল, এই খোলা আকাশের নিচে বাসর ঘর? সিরিয়াসলি? মোহনার ভ্যাবাচাকা খাওয়া মুখটা দেখে অরূপের হাসি পেল। তবে সে হাসি আটকে রেখে বলল, কি হলো, এমনভাবে হা করে তাকিয়ে আছো কেন? এখানে বাসর রাত করলে ব্যাপারটা ইন্টারেস্টিং হবে না? হ্যাঁ হ্যাঁ, খুব ইন্টারেস্টিং হবে। পেছন থেকে মাহিয়ার গলা পেয়ে দুজনে খানিক চমকালো। মাহিয়াকে দেখে অরূপ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল যেন। বাচ্চা মেয়েটিও কথাটা শুনে ফেলেছে। মাহিয়া তাদের কাছে দৌড়ে এসে বলল, ভাই, এবার আইডিয়াটা কিন্তু জোস। এমন খোলা আকাশের নিচে যদি একটা বাসর ঘর সাজাতে পারো, তাহলে তো মনে করো ব্যাপারটা একেবারে জমে যাবে। মোহনা মাহিয়াকে ধমক দিয়ে উঠে বলল, খুব পেকেছিস তাই না? কানের নিচে একটা দিলে সোজা হয়ে যাবি। ও মা, আমি আবার কি করলাম? আমি তো ভাইয়ার আইডিয়াটার প্রশংসা করছিলাম কেবল। অরূপ কথা কাটাতে বলল, আচ্ছা চলো তোমাদের ছাদে নিয়ে যাই, সেখানেও মায়ের ছোট্ট একটা বাগান আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। মাহবুব সাহেবের আড্ডার সময়ের অন্ত আর হলো না। মোহনার মা লাইলা বেগমও ভাবির সাথে বেশ জম্পেশ আড্ডা দিয়েছে। আর মাহিয়া তো বরাবরই বকবক প্রিয় মানুষ। বেচারা অরূপ সেই দুপুর থেকে এই মেয়েটার কথা গিলতে গিলতে এখন বোধহয় ক্লান্ত। অন্যদিকে মোহনা এক অসহায় বান্দা, যে তখন থেকে হাঁসফাঁস করছে বাড়ি ফেরার জন্য। এই পরিবেশে তা আর নিজেকে মানিয়ে নিতে পারছে না। এবার বাসায় ফিরতে হবে। শরীর ক্লান্ত না হলেও মন তার ক্লান্ত হয়ে উঠেছে বেশ আগেই। মাকে গিয়ে দু একবার বলেছ, কিন্তু মা তাকে পাত্তা দিচ্ছে কই। বাবাকে যে বলবে সেই সাহসও পাচ্ছে না সে। তাই বিষণ্ণ মন নিয়ে লিভিং রুমেই চুপচাপ বসে রইল। বেশ কিছু সময় যাওয়ার পর লিভিং রুমে লাইলা বেগম এলেন। মোহনা তখন বসে বসে ফোন দেখছিল। তিনি এসে বললেন, মোহনা চল, তোর বাবা তোকে ডাকছে। মোহনা উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কেন মা বাবা হঠাৎ ডাকছে কেন? চল, গেলেই বুঝতে পারবি। মার পিছু পিছনে মোহনা আবদুল্লাহ সাহেবের রুমে যায়। সেখানে তখন সবাই ছিল, মাহি আর অরূপও। মোহনা সেই রুমে প্রবেশ করার পর অরূপের মা তার কাছে এগিয়ে এসে বলেন, তুমি এখানে বসো মা। মোহনাকে একটা কাঠের চেয়ারে বসানো হলো। তার উপর পাশের আরেকটা চেয়ারে অরূপ বসেছে। দুজনের মুখশ্রীতেই বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন ঘুরছে। কেন তাদের এখানে এভাবে বসানো হলো? মোহনার দুশ্চিন্তা হচ্ছে, মনের মধ্যে এক অশুভ ইঙ্গিত দিচ্ছে। তার আশঙ্কাটাই সত্যি হতে যাচ্ছে না তো? তার ভাবনায় ফোরন পড়ল মাহবুব সাহেবের গম্ভীর স্বরে। তিনি গলা ঝেড়ে বললেন, তোমরা নিশ্চয়ই খুব অবাক হয়েছো তাই না? কেন তোমাদের এভাবে এখানে এত জরুরি তলবে ডেকে আনা হয়েছে এইভাবে? অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে, আর কারণটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা এখন বড় হয়েছো, তোমাদের এখন যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে ভালো মন্দ বিচার করবার। তোমাদের জীবনে নিশ্চয়ই তোমাদের নিজস্ব অনেক পরিকল্পনা আছে। তবে মা বাবাও কিন্তু সন্তানদের জীবন নিয়ে নিজেদের মতো পরিকল্পনা করে। তাদের পরিকল্পনাটাও কিন্তু অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ, কারণ বাবা মা যা ভাবেন তা সন্তানদের ভালোর কথা চিন্তা করেই ভাবেন। আর যেহেতু তোমরাও আমাদের সন্তান, তাই তোমাদের নিয়েও আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা তোমাদের উপর কিছু চাপিয়ে দিব না। তোমাদেরও মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা আছে। তাই আগে আমাদের কথাটা মনোযোগ দিয়ে শোনো, তারপর তোমরা ভেবে সিদ্ধান্ত নিও। আব্দুল্লাহ, এবার বাকি কথা তুই বল।
মাহবুব সাহেব থামার পর এবার আবদুল্লাহ সাহেব শুরু করলেন। অরূপ, মোহনা, আমরা বড়রা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটা হলো তোমাদের বিয়ের সিদ্ধান্ত। আমরা তোমাদের বিয়ে দিতে চাই। আর এই চাওয়া মানে এই না যে তোমরা তোমাদের উপর জবরদস্তি করে আমাদের চাওয়া চাপিয়ে দেব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার তোমরা নিবে। একেবারে স্বতঃস্ফূর্ত থাকো তোমরা এই ব্যাপারে। অরূপ আর মোহনা দুজনে নিশ্চুপ। দুজনের মাথায় কি চলছে তা সবার অজানা। মাহিয়াও ভীষণ দ্বিধায় আছে। সে না খুশি হতে পারছে আর না পারছে নারাজ হতে। অরূপের সাথে বিয়ে হলে লরেন কষ্ট পাবে, এই নিয়ে মাহিয়ার মন খারাপ। আবার তার অরূপ ভাইয়ারও ভালো ছেলে, তার সাথে বিয়ে হলে তার বোন সুখী হবে, এই ভেবেও আবার ভালো লাগছে। কিন্তু এখন খুশি হবে না কষ্ট পাবে সেটা নিয়ে সে বড্ড দোটানায় পড়ে গিয়েছে। মোহনা আর অরূপকে নির্বাক দেখে মাহবুব সাহেব বললেন, তোমাদের কি সময় লাগবে? আমাদের না জানিয়েই এভাবে বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়াটা আমার চোখে ঠিক হয়নি। তাও আপনারা যখন বলছেন আপনাদের সিদ্ধান্ত জানানোর স্বাধীনতা আছে, তখন আমি বলবো আমার সময় লাগবে। আপাতত বিয়ে নিয়ে আমি এখন কিছু ভাবতে পারছি না। অরূপের কথা যেন কারোরই পছন্দ হলো না, তবে কেউ কোনো দ্বিরুক্তি জানাতে পারল না। মাহবুব সাহেব মেয়ের দিকে চেয়ে বললেন। তোমার কি সিদ্ধান্ত মোহনা? মোহনা নত মস্তকে মিয়ে যায় সুরে বলল, আমারও সময় লাগবে বাবা। সন্তানদের সিদ্ধান্তে দুপক্ষের মা বাবাই ভীষণ অসন্তুষ্ট হলেন। তবে ওনাদের ভাষ্যমতে ওনারা চাপ প্রয়োগ করতে পারবেন না। আর এখন সন্তানদের সময় দেওয়া ছাড়া আর কোনো উপায়ও তাদের জানা নেই। বাড়ি ফিরতে রাত হলো মোহনাদের। গেটের সামনে দাঁড়িয়ে মা যখন তালা খুলছিল তখন মোহনার হঠাৎ চোখ গেল রাস্তার ওপারের চায়ের দোকানটায়। এটা এখনও খোলা, তবে দুজন লোক ব্যতীত সেখানে আর কেউ নেই। সেই দুজনের মধ্যে একজন ছিলেন চা বিক্রেতা আর অন্যজন ছিলেন লরিন। হ্যাঁ, লরিনকে এই সময় এখানে দেখে মোহনা হতবিহ্বল। সে ভ্রু কুঁচকে সেদিকেই চেয়ে আছে। লরিনের হাত ধোয়া ওঠা গরম চা। সে এক চুমুক দিচ্ছে তো একবার মোহনার দিকে তাকাচ্ছে। রাস্তায় তখন তেমন গাড়ি নেই, আশেপাশে মানুষও নেই বলতে গেলে। ছেলেটা এমন সময় এখানে কেন এলো? মোহনা সেখানে বেশিক্ষণ দাঁড়াতে পারল না। মা তালার খোলার সঙ্গে সঙ্গেই তারা সবাই ভিতরে প্রবেশ করে গেল। বাসায় এসে মোহনা তাড়াতাড়ি করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর সে তার ফোনটা নিয়ে গেল বেলকনিতে। সেখান থেকে চেয়ে দেখলো মানুষটা এখনও ওই চায়ের দোকানেই বসে। এবার সে বিরক্ত হয়ে লরিনকে কল করলো। লরিন সাথে সাথেই তার কলটা রিসিভ করলো। সে বলল, এত রাতে এখানে কি করছেন? লরিন মোহনার প্রশ্নের জবাবে বলল, আমি আজ বিকাল থেকে এখানে বসেছিলাম তোমাদের অপেক্ষায়। কোথায় গিয়েছিলে? আমি তো বিয়ের কথা বলতে এসেছিলাম। মোহনার রাগান্বিত সুরে বলল, কাল বলেছি আর আজই বিয়ের কথা বলতে চলে এসেছেন? এত তাড়া কেন আপনার? তাড়াহুড়ো না করলে তো আমার পুরো সুযোগ অন্য কেউ নিয়ে নেবে, তাই রিস্ক দিতে চাইছি না আর কি। কিন্তু আজকে কোথায় গিয়েছিলে তোমরা? লরিনের কথা শুনে মোহনা দীর্ঘশ্বাস ছাড়ে। মনে মনে বলে, সেই সুযোগ তো অলরেডি একজনের দ্বার প্রান্তে ঘুরছে। কবে জানি চট করে সেটা সে হাতিয়ে নেয় কে জানে। দিনগুলো চলে গেল চোখের পলকেই। আর দুদিন পর থেকে মোহনার ফাইনাল পরীক্ষা। এই কয়দিন সে খুব পড়ছে। ভার্সিটিতে খুব প্রয়োজন ছাড়া যায় না। ইশা রাফাতের সাথেও খুব একটা কথা হয় না। তবে এই কয়দিন সে প্রায় রোজ বিকেলে ছাদে যেত। আর ঠিক রোজ বিকেলে লরেন বাড়ির ওপাশে রাস্তায় দাঁড়িয়ে মোহনাকে দেখত। মাঝে মধ্যে ইশারা দিয়ে মাহিয়ার সাথে কথা বলতো। লরিনের মাঝে অনেকবার চেয়েছিল মোহনার বাবার কাছে তাদের বিয়ের কথা বলার জন্য, কিন্তু মোহনা তাকে বারণ করে বলেছে সামনে তার পরীক্ষা, এখন বিয়ের কথা বললে বাবা তার উপর ক্ষেপে যেতে পারেন। তখন দুশ্চিন্তায় তার পরীক্ষা খারাপ হবে। মোহনার কথা রাখার জন্য আপাতত লরিনও চুপ রয়েছে। ওইদিকে অরূপের তরফ থেকেও কোনো পজিটিভ রিপ্লাই আসেনি। এই নিয়ে মোহনাও এখন অনেকটা নিশ্চিত। সে ভেবেই নিয়েছে অরূপ হয়তো আর এই বিয়েতে রাজি হবে না। আজ বিকেলে হুট করেই ঈশা মোহনাকে কল করে। প্রথমে মোহনা কল রিসিভ করে না, কিন্তু ঈশা লাগাতার কলে মোহনা পরে বাধ্য হয় কল রিসিভ করতে। আর কল রিসিভ করার সঙ্গে সঙ্গে মেয়েটা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে। এমনভাবে কাঁদছে যেন তাকে কেউ মেরে ফেলছে।
তার অমন কান্নার স্বর শুনে মোহনাও হতভম্ব হয়ে পড়ে, ভয়ও পেয়ে যায় খুব, অস্থির গলায় বলতে থাকে। কি হয়েছে এসা, এভাবে কাঁদছিস কেন? এশার কান্না থামছে না। মোহনা আরও বেশি বিচলিত হয়ে উঠেছে। প্রায় 2 সপ্তাহ পর এশা তাকে আজ কল করেছে। হঠাৎ এমন কি হলো যে মেয়েটা কল দিয়ে এভাবে কাঁদছে? মোহনা বই বন্ধ করে উঠে দাঁড়ায়, উদ্বিগ্ন সুরে আবারও বলে। কিরে বল না, কি হয়েছে? এশা ফোপাতে ফোপাতে বলল, তুই আমাকে কবে ক্ষমা করবি? আমি যে আর এভাবে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে দোস্ত, প্লিজ আমাকে ক্ষমা করে দে। মোহনা কপালে ভাঁজ পড়ে। এর জন্য এশা এভাবে মরা কান্না কাঁদছিল? মোহনার রাগ হলো, সে খেপে গিয়ে বলল, এর জন্য তুই এভাবে কাঁদছিলি? আর আমার এইদিকে বুকে মোচড় দিয়েছিল ভয়ে, এর জন্য তুই এমন মরার মতো কাঁদছিলি কেন? আশ্চর্য। তুই আমার সাথে আর কত রাগ করে থাকবি? কতদিন তোকে দেখি না, লরিনের কাছ থেকে খবর নেই। ও তো তোকে প্রায়ই ছাদে রাখে, পরে আমাকে কল করে সব বলে, কিন্তু তাও তোর সাথে কথা বলতে না পারার আক্ষেপটা তো আমার থেকেই যায়। আমি মানছি আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি, কিন্তু তুই আর আমাকে এভাবে শাস্তি দিস না প্লিজ। আমার এখন খুব কষ্ট হয়, তুই ছাড়া আমাকে কে বোঝে বল? কত কথা জমে আছে, কিন্তু বলার মানুষ নেই। একটু দয়া কর দোস্ত, প্লিজ আমাকে ক্ষমা করে দে। মোহনা যেন বাকরুদ্ধ। মন বলছে এক কথা আর মস্তিষ্ক বলছে আরেক কথা। এখন তো আর রাগ নয়, অভিমান হচ্ছে। কিন্তু মেয়েটার এত আকুতি মিনতির কাছে সে তো এই অভিমানটাকেও ধরে রাখতে পারছে না। কি করবে এখন? ক্ষমা করে দেবে ঈশাকে? মোহনার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে ঈশা আবারও কাঁদতে আরম্ভ করলো। মোহনা এবার বিরক্ত গলায় বলল, থামবি? তখন থেকে তোর ভ্যা ভ্যা শুনতে শুনতে এখন আমার মাথা ব্যথা করছে। ঈশা নাক টেনে জবাবে বলল, তাহলে আমাকে ক্ষমা করে দে। হ্যাঁ, ক্ষমা করা যায়। ক্ষমা মহৎ গুণ। ক্ষমা করলে কেউ ছোট হয় না। তার মাঝে মধ্যে অভিমানের পাল্লা এত ভারী হয় যে ক্ষমা করতে গেলেও কয়েকবার ভাবা লাগে। ঈশা ফ্যাচ ফ্যাচ করে বলল, ক্ষমা করবি না মোহনা? ঈশার এমন সুরে মোহনা আর নিজেকে কঠোর রাখতে পারল না। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর সাথে কথা বলতে না পারলে আমার নিজেরও শান্তি লাগে না, কষ্ট তো আমারও হয়। তবে যখন ওই কথাগুলো মনে পড়ে তখন তোর উপর রাগটা আর ফেলতে পারি না। মনে হয় আর কখনোই কথা না বলি, কিন্তু একটু পরেই আবার তোর কথা মনে পড়ে। তোদের দেখি না কতদিন, খারাপ তো আমারও খুব লাগছে, কিন্তু মনের অভিমানের কাছে সেই খারাপ লাগা আর টিকতে পারছে না। তবে আমিও আর পারছি না, অনেক হয়েছে এই মান অভিমান। রাগ পুষে রাখতে রাখতে মন ভার হয়ে উঠেছে, আর পারবো না। ক্ষমা করে দিয়েছি তোকে, তবে এরপর যদি কোনো দিন এমন কিছু করেছিস তাহলে আর জীবনেও ক্ষমা পাবি না। ঈশা অস্থির হয়ে বলতে লাগলো, না না, আর জীবনেও আমি এ ভুল করবো না। এই তো অবাক আঁকলাম, এখন একটু কষ্ট করে দরজাটা এসে খোল। মোহনা অবাক হয়ে যায়। দরজা খুলবো মানে? তুই কি বাইরে? হ্যাঁ, তখন থেকে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসে দরজা খোল। মোনা কল কেটে দরজার কাছে ছুটে গেল। দরজা খুলে দেখলো সত্যি সত্যি ঈশা বাইরে দাঁড়িয়ে আছে। মেয়েটার ফর্সা মুখ লাল হয়ে আছে। এতক্ষণ সে তাদের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে। মোহনাকে দেখে ঈশা জাপটে জড়িয়ে ধরে, যেন কত বছর পর দেখা। মোহনাও আর সংশয় না করে ঈশাকে জড়িয়ে ধরে। ভেতর থেকে তখন মাহিয়াও দরজার সামনে আসে। দুই বান্ধবীর ভালোবাসা দেখে সে খুশিতে হাততালি দিতে থাকে। এসে আসা কিছুক্ষণ পর মোহনা রাফাতকেও কল করে আসতে বলে। কতদিন পর ওরা 3 বন্ধু এক হয়েছে। কতদিন পর আবার একটু মন খুলে হেসেছে ওরা। সেই আগের মতো আস্তে আস্তে একজন অন্যজনের পিঠে 2-4টা কিল মেরে দেওয়ার প্রকোপটাও এখনও রয়েছে। যেন কয়েকদিনের জমানো কথা শত শত বছরের জমানো কথার সমান হয়েছে। আর সেগুলো মন খুলে বলে তবেই মন হালকা হলো তাদের। মোহনার হাতে কফি খেয়ে তবেই ঈশা আর রাফাত বাড়ি ফিরল। মোহনার আজ আনন্দ লাগছে। মনে হচ্ছে আজ যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে সে। বন্ধুত্ব সুন্দর জিনিস, তবে যদি সেখানে স্বার্থ চলে আসে তবে সেই সুন্দর জিনিসটাই কুৎসিত হতে বেশি সময় লাগে না। রাতে বাবার সাথে ফোনে কথা বলে মোহনা আবার গিয়ে পড়তে বসে। মা আর তার ছোট বোন শুয়ে পড়েছে। মোহনা একাই তখন তার রুমে পড়ছিল। তখনই আচমকা তার ফোনে ভো ভো শব্দ হয়।
এমন নিস্তব্ধ পরিবেশে এই ভোগ শব্দেই মোহনা যেন আটকে উঠে। সে তাড়াহুড়ো করে ফোনটা হাতে নিয়ে দেখে লরিন। এই ছেলেটা এমন হুটহাট করে কেন কল দেয় কে জানে। মোহনা কল রিসিভ করে, বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত রাতে কল দিয়েছেন কেন? একটু ব্যালকনিতে আসবে? মোহনা ভ্রু কুঁচকে যায়। তার জানা মতে লরিন তো আজ তার বাড়িতে। ঈশা তো তাই বলল। তাহলে সে এখন হঠাৎ মোহনাকে বেলকনিতে যেতে বলছে কেন? মোহনা বলল, কেন? ব্যালকনিতে গিয়ে কি হবে? আসলে তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। আপনি কি এখানে? আপনি না আপনার বাসায় ছিলেন? হ্যাঁ ছিলাম, তবে কিছুক্ষণ আগেই চলে এসেছি। জানো তো, হুট করেই না তোমার কথা খুব মনে পড়ছিল। মানে যেই সেই মনে পড়া না, মনে হচ্ছিল এখন যদি তোমাকে একবার না দেখি তাহলে হয়তো মরেই যাব। আশ্চর্য, আমি কোনোভাবে নিজেকে শান্ত করতে পারছিলাম না, কেমন যেন করছিল। দাদা তো কোনোভাবে এত রাতে আসার জন্য দিয়েছিল না। তবে আমি তো আমার মনের সাথে পারছিলাম না, এত বুঝিও লাভ হয়নি। মন বলেছে সে মোহনাকে দেখবে, মানে দেখবেই। কি আর করব বলো, মনের তো জোরালো আন্দোলন, আমি কিভাবে ফেলবো? তাই চলে এলাম। এখন একবার ব্যালকনিতে দাঁড়িয়ে তোমার মুখ দর্শন করার সৌভাগ্য আমাকে পেতে দাও প্লিজ। মোহনা মাথা চাপড়ে হতাশ হয়ে পড়ল। না, না জানি ছেলেটা তার এই কঠিন প্রেম রোগে কবে মারা পড়ে। প্রেমে পড়লে বুঝি মানুষ এত পাগলামি করে? তাহলে তো প্রেম ভয়ানক জিনিস। আর যাই হোক, এই প্রেমে পড়া যাবে না। কিন্তু মোহনা যতই সতর্ক থাকুক না কেন, সে নিজেও জানে লরিন তার প্রেম ভাইরাস দিয়ে ঠিকই তাকে সংক্রমিত করবে। আর তার প্রসেস হয়তো এখনই শুরু হয়ে গিয়েছে। দুটো কোর্সের পরীক্ষা শেষ, আর বাকি 3টা। তবে আগামীকাল যেই কোর্সের পরীক্ষা, মোহনা সেই কোর্সে খুব কাঁচা। এই সেমিস্টারের সব থেকে বিরক্তিকর আর কঠিন কোর্স বোধহয় এটাই। প্রথম 2 পরীক্ষা সে ভালোই দিয়েছে, তবে আগামীকালের পরীক্ষার জন্য এখন তার ভয় করছে। সিলেবাস খুব বড়, পড়া শেষ হয়নি কিছুই। এখন কিভাবে কি শেষ করবে কিছুই বুঝতে পারছে না। বইয়ের প্রথম চ্যাপ্টারটা ভালোভাবে পড়ার পর মোহনার মনে হলো এইটুকুতেই যেন তার মাথায় জ্যাম লেগে গিয়েছে। আগে এই জ্যাম ছুটাতে হবে, নয়তো এই জ্যামের মাঝে আরও যত পড়াই পড়ুক না কেন, সব এখন তার জ্যামেই আটকে থাকবে। তাই সে মন ভালো করার জন্য ঈশাকে কল দিল। ঈশারও একই অবস্থা। সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগের দিন পড়তে বসলে যা হয় আর কি। ঈশাও পড়ার টেনশনে অতিষ্ঠ হয়ে মোহনাকে বলল, আমি তোর বাসায় আসবো? আমার মাথায় একেবারে কাজ করছে না। আয়, তুই এলে দুজনে একসঙ্গে ডিসকাস করে পড়তে পারবো। ঈশা আমতা আমতা করে ফের প্রশ্ন করলো। লরিনকে নিয়ে আসবো? মোহনা ভ্রু কুঁচকে বলল, কেন? ও কেন? আসলে লরিন অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করেছে, তাই ওর এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান আছে। ও আমাদের সাহায্য করতে পারবে। মোহনা সংশয় না রেখে রাজি হয়ে গেল। ঈশাও এতে খুব খুশি হলো। চট করে লরিনকে কল করে মোহনাদের বাসায় আসতে বলল। লরিনও যেন খুশিতে আত্মহারা। সে সব কাজ ফেলে দ্রুত মোহনাদের বাসায় চলে এলো। আসার আগেই মোহনা দরজা খুলে রেখেছে। তাকে অনেক দিন পর দেখে লায়লা বেগমও খুশি হলেন খুব। মোহনা তার মাকে লরিনের এখানে আসার কারণ বললে তিনি খুব স্বচ্ছন্দ মনে মোহনাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মোহনা লরিনকে নিয়ে তার রুমে গেল। সেখানে যাওয়ার পর ঈশা লরিনকে দেখে হেসে হাই বলে। লরিন তাকে দেখে আলতো হাসে। তারপর সে একটা চেয়ারে গিয়ে বসে। অপর পাশ থেকে তখন ঈশা, লরিন, তুমি না খুব ভালো অ্যানথ্রোপোলজি বোঝাতে পারো, নাও এখন আমাদের পড়াও। বেশ ভাবসাব নিয়ে বসেছে। চেয়ারে পিঠ ঠেকিয়ে এমন টান টান করে বসে আছে যেন সে একজন বিশ্ববিখ্যাত শিক্ষক। মোহনা তার পাশে চেয়ারে গিয়ে বসলো। সবই ঠিকঠাক মতো বসার পর সে গম্ভীর স্বরে বলল, ঠিকঠাক মতো সবাই বসেছ? এবার সবাই বই বের করো। লরিনের ভাবসাব দেখে মোহনা ঈশার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসে। ঈশাও তার হাসির সাথে তাল মিলিয়ে তাদের পড়ার বইটা বের করে। মোহনা তার বই আর খাতাটা লরিনের দিকে এগিয়ে দিয়ে বলে, নিন, দেখি কতটুকু ভালো বোঝাতে পারেন। লরিন হেসে খাতার বইটা নিজের কাছে নিল। বই খুলে একটা চ্যাপ্টার বের করে বলল, যাক, সব তো ইংলিশে লেখা, আমার পড়তে সুবিধাই হবে। তারপর সে পড়াতে শুরু করলো। মোহনা প্রথমে লরিনকে অতটা বিশ্বাস করতে পারেনি। সে ভেবেছিল ওই একটু হয়তো কোন রকমে পড়বে।
কিন্তু লরেন যখন তাদের পড়ানো শুরু করলো তখন মোহনা আশ্চর্য হয়ে লরেনের দিকে চেয়ে রইল। সে অবাক, ছেলেটা পুরো ভার্সিটির লেকচারারদের মতো করে পড়াচ্ছে, প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে বোঝাচ্ছে, আর কঠিন কঠিন টপিকগুলো যেন মোহনা আর ঈশা এখন খুব সহজেই ধরে ফেলতে পারছে। এ তো দারুণ ব্যাপার। পড়ার মাঝে লায়লা বেগম সবাইকে নাস্তা দিয়ে যান। মাহিয়াও মাঝে মাঝে একটু করে উকি দিয়ে আবার চলে যায়। 2 ঘন্টার ভিতর লরেন পুরো বই পড়িয়ে ফেলে, সাথে তাদের সাজেশনও দেয়। মোহনা আর ঈশা তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। এই তো পুরো লরেনের আরেক রূপ। ও যে পড়াশুনো এত সার্ভ সেটা তো কেউ জানতোই না। সব পড়িয়ে লরেন এবার তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? মোহনা আর ঈশা একই সঙ্গে মাথা নাড়ায়। লরেনের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে এতক্ষণে চায়ের কাপে চুমুক দেয়। চা দিয়েছিল অনেক আগেই, কিন্তু পড়াচ্ছিল বলে সেটা আর সে হাতে নেয়নি। মোহনা বই খাতা গুছিয়ে ছোট্ট নিঃশ্বাস ছাড়ল। মনের ভয় এখন অনেকটা কমেছে। মনে হচ্ছে সে কালও ভালো পরীক্ষা দিতে পারবে। সে লরেনের দিকে চেয়ে দেখলো লরেন চা পান করছে আর এক দৃষ্টিতে কি যেন দেখছে। মোহনা তার সেই দৃষ্টি অনুসরণ করে দেখলো লরেন তার টেবিলের উপর রাখা তার শাড়ি পরা ছোট্ট প্রেমের ছবিটাকে খুব মনোযোগ দিয়ে দেখছে। মোহনা লরেনের দিকে আবার ফিরে চাইল। লরেনের চোখ জুড়ে প্রশান্তির ছায়া স্পষ্ট, যেন মোহনার সেই প্রতিচ্ছবি তার মনে শান্তি দিচ্ছে। মোহনাও কি ভেবে যেন শান্তি পায়। হালকা গলা ঝেড়ে লরেনকে বলে, আপনি তো খুব ভালো পড়ান। আপনার কি অনার্স মাস্টার্স সব কমপ্লিট? লরেন চায়ের কাপ রেখে সোজা হয়ে বসে বলে, হ্যাঁ, আমি আমার দেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কয়েক মাস হয়েছিল একজন লেকচারার হিসেবে জয়েন করেছিলাম। আপাতত এখানে আছি বলে চাকরিটা আর করতে পারছি না আর কি। মোহনা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি বাধ্য হয়ে এই দেশে থাকছেন তাই না? লরেন জবাবে বলল, না, ভাবছি এবার এই দেশেই সেটেল হব। আর ওই দেশ থেকে জরুরি সব কাগজপত্র আনার ব্যবস্থা করেছে। কাগজগুলো হাতে পেয়ে গেলে এখানে যে কোনো একটা চাকরির জন্য অ্যাপ্লাই করব। আপনি চাইলে আমাদের ভার্সিটিতেও ট্রাই করতে পারেন। কথাটা বলে ফেলে মোহনা একটু থামলো, নিজেকে নিজে প্রশ্ন করলো, একটু বেশি বলে ফেলেনি তো? মোহনার কথা শুনে ঈশাও তাল মিলিয়ে বলল, হ্যাঁ লরেন, তুমি যা ব্রিলিয়ান্ট, আমাদের ভার্সিটিতে লেকচারার হিসেবে অ্যাপ্লাই করে দেখো, নিশ্চয়ই তুমি চাকরিটা পেয়ে যাবে। লরেন ভেবে বলল, তাহলে তো আমি মোহনার টিচার হয়ে যাব। হ্যাঁ, কি হয়েছে তাতে? মোহনার প্রশ্নে লরেন বলে, না, তেমন কিছু না। ভাবছি তোমার বাবা যদি আবার বলেন ভাইয়া থেকে ডিরেক্ট স্যার কি করে হয়ে গেলাম তখন। লরেনের কথা শুনে ঈশা হেসে ফেলে। মোহনা চোখ গরম করে বলে, সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। প্রয়োজন পড়লে মানুষ সব কিছুই হয়, সেটা বাবা বুঝবে। মোহনার রাগ লরেনকে প্রতিবারই আনন্দ দেয়, এবারও দিয়েছে। তার কঠিন চোখ যুগল তাকে বরাবরই কাতর করে। সে তো প্রথম থেকে এই চোখ দেখেই অভ্যস্ত, আর এখন তো তার সেই অভ্যাস যেন ভালোবাসায় পরিণত হয়েছে। লরেন আর ঈশা একসাথে বেরিয়ে যায়। তারা চলে যাওয়ার পর মোহনার রুমে তার মা আসেন। তিনি এসে মোহনার বিছানায় বসলেন। কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। মোহনা মায়ের দিকে তাকালো, জিজ্ঞেস করে, কিছু বলবে মা? লায়লা বেগম নীরবতা কাটিয়ে গম্ভীর সুরে জিজ্ঞেস করলেন, আচ্ছা, লরেন কি সত্যি কি শুধু তোর বন্ধু? মোহনা কেন যেন আর কিছু আড়াল করতে পারে না। মার প্রশ্নের জবাবে সে তাকে সব বলে দেয়। মাকে সব বলতে পেরে যেন আজ তার অন্তঃস্থল কিছুটা ঠান্ডা হয়েছে। এখন শান্তি পাচ্ছে খুব। কথা জমিয়ে একের পর এক মিথ্যে বলাটা খুব কঠিন। সত্য বলা সহজ, কিন্তু এই সহজ কাজ করতেই মানুষের ঘাম ছুটে যায়। মোহনারও সেই অবস্থাই হয়েছিল। মাকে সব বলার আগে ভয়ে সে আড়ষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এখন সব বলার পর মনে হচ্ছে যেন সবটা কত সহজ সাবলীল। মেয়ের কথার খুব বিরূপ প্রতিক্রিয়া দেখা মিলল না মায়ের মাঝে। তিনি আশা করেছিলেন মেয়ে তার কিছু একটা তো মিথ্যে বলছে। লরেনকেও তার প্রথম থেকে সন্দেহ হয়েছে যথেষ্ট।
সঠিক যুক্তি মেলাতে পারেননি বলে তখন কিছু বলেননি। সব শুনে অনেকক্ষণ নীরব থেকে তিনি মোহনার দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, ভালোবাসিস লরেনকে? মায়ের নীরবতা মোহনাকে এতক্ষণ যত্ন না চিন্তিত করেছিল, তার চেয়ে আরও বেশি মায়ের এই প্রশ্ন এখন তাকে চকিত করছে। সে নির্বাক, হতভম্ব, অনেক খুঁজেও জবাব মেলাতে পারছে না। সহজ প্রশ্ন, উত্তর হ্যাঁ অথবা না হবে, অথচ এই হ্যাঁ অথবা না বলতে গিয়ে মোহনা দ্বিধাদ্বন্দ্বের পাহাড়ের তলায় পড়েছে। পরিষ্কার গলায় বলতে পারছে না হ্যাঁ আমিও লরেনকে ভালোবাসি, আবার বলতে পারছে না না আমি লরেনকে ভালোবাসি না। এর থেকে বিরক্তিকর ব্যাপার বোধহয় আর কিছু হতে পারে না। সে অনেক ভেবেও যখন সঠিক জবাব মেলাতে পারল না, তখন সে কথা কাটাতে বলল, আম্মু, আমার এখন পড়তে হবে, অনেক পড়া বাকি। এসব নিয়ে আমি পরে কথা বলবো প্লিজ। আর তুমি আপাতত বাবাকে এসব কিছু বলো না, পরে সময় আর সুযোগ মতো আমি বাবাকে সব বলবো। লায়লা বেগম ব্যাপারটা আর ঘাটালেন না। তিনি ছোট্ট নিঃশ্বাস ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ালেন। আজ মোহনার পরীক্ষার সমাপ্তি ঘটল। আরও এক সেমিস্টারের ইতি টেনে বেশ উৎফুল্ল মনেই বাড়ির দিকে পা বাড়ালো সে। হেঁটেই যাচ্ছিল, পাশে এসাও ছিল। অর্ধেক রাস্তায় আসার পরেই মোহনার ফোন হঠাৎ বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো লরিনের নাম্বার। রিসিভ করে সালাম দিল। লরিন তাকে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলো, পরীক্ষা শেষ? হুম। বাসায় যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা যাও, বিকেলে আমিও তোমাদের বাসায় যাব। মোহনা ভ্রু কুঁচকে বলল, কেন? আপনি হঠাৎ আমাদের বাসায় কেন যাবেন? লরিনের গলার স্বরে তখন খুশির স্রোত নেমে এলো। সে বলল, আমি চাকরি পেয়েছি মোহনা, একটা বেসরকারি কোম্পানিতে ম্যানেজার পদে। মোহনার ঠোঁটজোড়া প্রস্ফুটিত হলো। সেও আনন্দে উল্লাসিত। লরিন বলল, আজই আমি তোমার বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের কথা বলবো। আমি আর দেরি করতে পারবো না। মোহনা আমতা আমতা করে বলল, কিন্তু আর দোহাই দিও না। আই ক্যান্ট জাস্ট লিভ এ সেকেন্ড উইদাউট ইউ। এখন আমাকে যে কোনো মূল্যে বিয়ে করতে হবে। ওই অরূপ এখনও ঝুলে আছে। যদি একবার তার মত বদলে যায় তখন আমার কপাল পুড়বে। আমি আর কোনো রিস্ক নিব না। বি প্রিপেয়ার্ড। সন্ধ্যায় দেখা হচ্ছে। কল কেটে দেয় লরিন। আজব লোক, মোহনাকে কিছু বলার সুযোগই দেয়নি। মোহনা ফোন রেখে ভয়ে ভয়ে ঈশার দিকে চেয়ে বলল, লরিন নাকি আজই বাবার কাছে বিয়ের কথা বলবে? তো বলুক না, আর কত অপেক্ষা করবে ছেলেটা? এবার তো ওর একটা গতির প্রয়োজন। কিন্তু বাবা যদি ওর উপর খুব রেগে যান? সেটা তখন লরিন বুঝে নেবে, চিন্তা করিস না। ওই বিদেশি ব্যাটা চালু আছে, দেখিস ঠিক তোর বাবাকে মানিয়ে নিতে পারবে। মোহনা নিশ্চিন্ত হতে পারছে না। কি করে পারবে? সে তো শুরুতেই লরিনের নামে বাবাকে মিথ্যে বলে রেখেছে। এখন সব সত্যি জানার পর কি তার বাবা এত সহজে সব কিছু মেনে নেবেন? মোহনার তো মন বলছে তা কখনোই সম্ভব না। বাসায় গিয়ে মোহনা মাকে সব বলে। মোহনার বাবাও কাল চট্টগ্রাম থেকে তাদের বাসায় এসেছেন, আবার কালই চলে যাবেন। আজ ওনাকে এসব কথা বলা ঠিক হবে কি না মোহনা তা নিয়ে খুব চিন্তিত। কারণ বাবা তার খুব করে চাইছেন যেন মোহনার বিয়ে অরূপের সাথে হয়, কিন্তু অরূপের সাড়া পাচ্ছেন না তিনি। অপরদিকে চাইলেও জোর করতে পারছেন না। ভালো ভদ্র ছেলে হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে আজকাল তিনি খুব চিন্তায় থাকেন। এর মধ্যে যদি আবার লরিন এসে ওনাকে বিয়ের কথা বলে, তখন ওনার কেমন রিয়াকশন হবে কে জানে। আজান হয়েছে অনেকক্ষণ আগে। বাবা মার নামাজ শেষ। সময় মতো গড়াচ্ছে মোহনার দুশ্চিন্তা। সময় যত গড়াচ্ছে মোহনার দুশ্চিন্তা ততই বাড়ছে। বার কয়েকবার সেই দুশ্চিন্তায় সে বেলকনিতে গিয়ে উকিঝুঁকি মেরেছে। বারবার মনে হচ্ছে এই বুঝি লরিন চলে এলো। ঠিক লরিন, কিন্তু লরিন তাড়াতাড়ি আসে না। তার আস্তে আস্তে বাজে সন্ধ্যা 7টা। দরজার কলিং বেলের শব্দ পেয়েই কলিজা ধক করে ওঠে মোহনার। উঠে যে গিয়ে দরজা খুলবে সেই সাহসটুকুও পায় না সে মাহিয়াকে পাঠায় দরজা খোলার জন্য। মাহিয়া গিয়ে দরজা খুলে দরজার বাইরে লরিনকে দেখে তার ঠোঁটের কোণে হাসির রেশ ফুটে ওঠে। লরিনকে ভিতরে আসতে বলে সে তার মা বাবাকে ডাকে। লায়লা বেগম যেহেতু আগে থেকেই সব কিছু জানেন, তাই তিনি খুব সতর্ক রইলেন। মাহবুব সাহেবকে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে লরিনকে দেখে খুব খুশি হয়ে তার সাথে কুশল বিনিময় করলেন। লরিনকে প্রায় অনেক দিন পর দেখে মাহবুব সাহেবও বেশ খুশি হয়েছেন। তিনি সাদরে তাকে নিজের পাশে নিয়ে আলেন।
তারপর লায়লা বেগমকে বললেন চা নাস্তার ব্যবস্থা করতে। ওইদিকে মোহনা পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে সব দেখছে আর ভয়ে ভীত হচ্ছে। কিছু প্রাসঙ্গিক কথাবার্তা শেষ করে লরেন গলা ছেড়ে পড়ে। আঙ্কেল, আমি আপনাকে কিছু বলতে চাই। মাহবুব সাহেব স্বাভাবিক গলায় বললেন। বলো না, কি বলবে? লরেনের নিজেরও এখন কিছুটা চিন্তা হচ্ছে। যদি উনি মুখের উপর না করে দেন, যদি মেনে না নেন, যদি লরেনকে খালি হাতে ফিরতে হয়, তখন ভয়কে আশকরা দিলে তো আরও পেয়ে বসবে। তাই লরেন ভয়কে সুযোগ না দিয়ে নিজেকে শক্ত করলো। চোখ বুজে নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে বলল, আমি মোহনাকে বিয়ে করতে চাই আঙ্কেল। মাহবুব সাহেব অবাক হলেন। মাথাটা একটু ঘুরিয়ে আর একটু মনোযোগ দিয়ে চাইলেন লরেনের দিকে। শান্ত শিষ্ট ভদ্র ছেলেটার এত সাহস! সে এত সহজে তার মেয়েকে বিয়ে করার কথা বলে ফেলল। আশ্চর্য, সে একটুও ভয় পেল না। মাহবুব সাহেবের বিস্ময় যেন কাটছেই না। ওইদিকে মোহনা, মাহিয়া আর তাদের মায়ের বুকের ভিতরটা ধরাস ধরাস করে লাফাচ্ছে। বড় কোনো ঝড় আসার আগে পরিবেশ এমন ঠান্ডাই থাকে। তবে কি মাহবুব সাহেবের শান্ত রূপ বড় কোনো ঝড়ের ইঙ্গিত করছে? মোহনার ভয়ে এবার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সে পর্দার আড়াল থেকেই মাহিয়ার হাতটা শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে লরিনও নড়ছে না, গম্ভীর হয়ে বসে উত্তরের অপেক্ষা করছে। অনেকটা সময় গেল, সবাই নীরব। এবার মাহবুব সাহেব নিস্তার ফেললেন, আর তার ভারী নিঃশ্বাসের শব্দ যেন এই গুমোট পরিবেশ টের পাওয়া গেল। তিনি গম্ভীর স্বরে বললেন, বলতে হবে তোমার সাহস আছে, আর সাহসী ছেলেদের আমার বরাবরই পছন্দ। তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারতাম যদি না তুমি বিদেশি হতে, কিন্তু এখন সেটা সম্ভব না। আমি আমার মেয়েকে কোনো বিদেশি ছেলের সাথে বিয়ে দেব না, আমি দুঃখিত। লরিন ঢোক গিলল, বলল, আঙ্কেল, আমার বাবা বাংলাদেশি, সেক্ষেত্রে আমিও বাংলাদেশি। আর আমি এখন এই দেশে সেটেল হয়েছে, একটা প্রাইভেট কোম্পানিতে জবও পেয়েছি। এখানেই থাকবো দাদা দাদুর সাথে। তাই অন্তত বিদেশি বলে আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ। মোহনার বাবা ভ্রু কুঁচকালেন, বললেন, মনে হচ্ছে ব্যাপারটা জটিল। কে কটা মিথ্যে বলছে সবটা ক্লিয়ার করো। লরিন বলল। মোহনাকেও ডাকুন তাহলে, ও নিজে না হয় সবটা বলবে। লরিনের কথা শুনে মোহনার আত্মা যেন আর জায়গায় রইল না। তার মনে হচ্ছে এবার বুঝে জীবনের অন্তিম সময় তার ঘনিয়ে এসেছে। সব কিছু শুনে মাহবুব সাহেব তিক্ত স্বরে মেয়েকে বললেন, তোমার কাছ থেকে আমি এসব আশা করিনি মোহনা। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার সে বিশ্বাসের মর্ম দাওনি। বাবার কথায় প্রচণ্ড খারাপ লাগে মোহনার। তার শুকনো চোখে সঙ্গে সঙ্গেই জল জমে, নাক লাল হয়ে ওঠে। বাবার দিকে সে একবার চোখ তুলে তাকাবে, তার সেই সাহসটুকুও নেই। মাহবুব সাহেব শান্ত বসে আছেন। লরিনও এই মুহূর্তে কিছু বলার সাহস পাচ্ছে না। লায়লা বেগম স্বামীর নীরবতা দেখে প্রথমে অবাক হলেও এখন তিনিও স্বাভাবিক। মানুষটা হয়তো একটু বেশি কষ্ট পেয়েছেন। তার শিক্ষায় তার মেয়ে আঘাত করেছে, তাই হয়তো এতটা দমে গিয়েছেন। নয়তো ছোটোখাটো ব্যাপারেই উনি যে পরিমাণ ক্ষেপে যান, এই ব্যাপারটা নিয়ে তো ওনার তুলকালাম কাণ্ড বাঁধানোর কথা ছিল। কিন্তু উনি এখন নিশ্চুপ, কেউ কিছু বলছে না দেখে লায়লা বেগম এবার সাহস করলেন। তিনি নরম সুরে মাহবুব সাহেবকে উদ্দেশ্য করে বললেন, সন্তান তো ভুল করবেই, তাই বলে মা বাবা কি সন্তানের সাথে অভিমান করে বসে থাকে? মা বাবা তো সন্তানদের সাথে কথা না বলে আর থাকতে পারে না। হাজার ভুল করলেও তো সন্তান তো নিজেরই, তাকে ক্ষমা করে দিতে হয়। আর তোমার মেয়ে তো তোমার প্রাণ, সে না হয় ছোট্ট একটা ভুল করেই ফেলেছে, তার জন্য কি তুমি তার সাথে কথা বলা বন্ধ করে দিবে? তাতেই তো তুমি কষ্ট পাবে, তাই না? থাক না, যা হওয়ার হয়ে গিয়েছে, এবার ওদের মাফ করে দাও। লায়লা বেগম কথাটা শেষ করতেই মাহবুব সাহেব তার দিকে চোখ ঘুরিয়ে তাকালেন। ভীষণ শান্ত, কঠিন সেই দৃষ্টি। লায়লা বেগম কিঞ্চিত ঘাবড়ালেন। তার কথা শুনে মানুষটা উল্টো আরও বেশি রেগে যাবেন না তো? তার দুশ্চিন্তা অবসান ঘটল মাহবুব সাহেবের পরবর্তী উক্তি শুনে। মাহবুব সাহেব দীর্ঘশ্বাস ছাড়লেন, মেহরাবের দিকে চেয়ে শক্ত হয়ে বললেন, মোহনা, তুমি কি লরিনকে বিয়ে করতে চাও? মৌনা ভয়ে ভয়ে বাবার দিকে তাকায়। বাবার চোখ মুখ রুক্ষ। সে চেয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে ফেলল। জবাব সাজাতে লাগলো। কি বলবে? ভয় করছে, অস্বস্তি লাগছে।
নিঃশ্বাস ক্রমে ক্রমে ভারী হয়ে উঠছে। তার জন্য তার বাবা কষ্ট পাচ্ছে, সেটার জন্য বুকে ব্যথা হচ্ছে তার। কিন্তু এখন আর চুপ থাকলে চলবে না। এমন একটা দিন যে আসবে সেটা সে আগে থেকেই জানতো, তাই আর আফসোস করে লাভ নেই। এবার এই কঠিন প্রশ্নের জবাব তাকে দিতেই হবে। সে নিজেকে শক্ত করলো। লরেনের দিকে এক পলক চাইল। ছেলেটা একরাশ আশা নিয়ে তার মুখ পানে চেয়ে আছে, উত্তরের অপেক্ষা করছে। এই মানুষটাকেও আর কষ্ট দেওয়া যাচ্ছে না। অতঃপর সে ঠিক করলো, বাবার দিকে চেয়ে বলল, জি বাবা, আমি লরেনকে বিয়ে করতে চাই। মেয়ের উত্তর শুনে মাহবুব সাহেব কিছুক্ষণ মেরে বসে রইলেন। বুঝতে পারছেন না কি বলবেন। মোহনা মোহনা এখনো ভীত সন্ত্রস্ত। বলে তো দিয়েছে, কিন্তু বাবা ব্যাপারটা কেমনভাবে নিবে কে জানে। তবে তার এই কথা শুনে যার প্রাণ ফিরে এসেছে সে হলো লরেন। সে তো বিশ্বাসই করতে পারছে না মোহনা সত্যি তাকে বিয়ে করতে চায়। আর যেন জীবন সার্থক মনে হচ্ছে। এবার সব শেষে যেন তার শ্বশুরমশাইও রাজি হয়ে যান, এই কামনাই করছে সে। মাহবুব সাহেব অনেক ভাবলেন। লরেন সম্পর্কে সবে শুনেছেন, জেনেছেন। ছেলে ভালো, পরিবার ভালো, তার মেয়েও রাজি। ওইদিকে তো অরূপও তাকে কম ঘোরাচ্ছে না। সব চিন্তা ভাবনা করে তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। লরেনের দিকে ঘুরে বললেন,